পৃথিবীর স্বর্গ বা ভূস্বর্গ যাকে বলা হয় সেটা হলো আমাদের কাশ্মীর। বিশ্বের সবচেয়ে সুন্দর স্থানগুলির মধ্যে একটি, যেখানে ডাল লেকের শিকারায় বসে বসে কাওয়া পান করতে করতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার স্বাদ মেলে। অন্যদিকে আবার চারিদিকে পাইন গাছে ঘিরে থাকা সুউচ্চ পাহাড় এবং বরফের সাথে খেলতে খেলতে আপেল বাগানে হারিয়ে যাওয়া যায়। তো আজ সেই ভূস্বর্গে যাওয়ার গল্প তোমাদের সাথে শেয়ার করছি। যদিও এর আগে কাশ্মীর যাত্রার প্রত্যেকটা পর্ব তোমাদের দেখানো হয়েছে, যদি কেউ না দেখে থাকো তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সবগুলো ভিডিওর গিয়ে দেখে নিতে পারো। সেই ভিডিওগুলোতে অনেকের অনেক প্রশ্ন ছিল, যেমন খরচ কেমন, ট্রাভেল এজেন্সির মাধ্যমে গিয়েছি নাকি নিজেরা প্ল্যান করে, হোটেল কেমন, এরকম নানা প্রশ্ন। তো সেজন্যই আজকের এই ভিডিওটা করা। এই ভিডিওর মাধ্যমে আশা করি ফুল ইনফরমেশন তোমাদের দিতে পারবো। আজকের ভিডিওতে থাকবে বাজেট ফ্রেন্ডলি ট্যুর প্ল্যান কাশ্মীরের, যেখানে বলে দেবো যাতায়াত ব্যবস্থা এবং তার খরচ, কোন সিজনে যাবে মানে কোন সিজনটা যাওয়ার জন্য ভালো, হোটেল এবং তার খরচ, খাবার কেমন তার খরচ, ওখানকার গাড়ি ভাড়া, ট্রাভেল এজেন্সি দরকার আছে কি নেই, কাশ্মীর ট্যুরিস্টদের জন্য কতটা নিরাপদ, কোন সিম ব্যবহার করবে, কোথায় কোথায় ঘুরবে, এরকম নানা তথ্য। তো তাহলে চলো অনেক বকবক হলো, এবার ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। কাশ্মীর যাত্রার A to Z নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আসছে পুজোর ছুটি, তো সেই ছুটিতে অনেকে ঘুরতে যাওয়ার প্ল্যান করছো এবং সেই প্ল্যানের লিস্টে অনেকের আবার কাশ্মীর যাওয়ার কথা ভাবছো। তো সেই যাত্রায় সহজ করার জন্য আজকের এই ভিডিও। প্রথমেই বলি যাতায়াতের ব্যবস্থা, মানে কিভাবে যাবে, কত খরচ পড়বে। কাশ্মীর যাওয়ার দু রকম অপশান থাকে, ট্রেনে এবং প্লেনে, যে যেটাতে ইচ্ছা যেতে পারো। ফার্স্ট অপশান ট্রেন। যদি আমাদের মতো কেউ মালদা থেকে যেতে চাও তাহলে মালদা থেকে যে কোনো ট্রেনে কলকাতা যেতে পারো, সেখান থেকে জম্মু তাওয়াই এর ট্রেন থাকে। আবার মালদা থেকে ফারাক্কা এক্সপ্রেসে করে বারাণসী যেতে পারো, সেখান থেকে অর্চনা এক্সপ্রেস করে জম্মু তাওয়াই। তো সেই ট্রেনের ডিটেলস হচ্ছে, মালদা থেকে ফারাক্কা এক্সপ্রেস ছাড়ে 7:30 নাগাদ, আর এখান থেকে বারাণসী যায়, তো বারাণসী পৌঁছে দেবে 11টা 5-এ, এবং সেখান থেকে অর্চনা এক্সপ্রেস থাকে 11:40 সকাল, আর সেটা জম্মু তাওয়াই পৌঁছাবে 10:20 সকাল। আর যদি কেউ কলকাতা থেকে ট্রেন ধরো তাহলে ওখান থেকে 3টা ট্রেন পাওয়া যায়, 3টা ট্রেন চলে। প্রথমেই বলি হিমগিরি এক্সপ্রেস, সেটা থাকে হচ্ছে হাওড়া থেকে জম্মু তাওয়াই পর্যন্ত, তার সময় লাগে 37 ঘন্টা 5 মিনিট। ওটা মোটামুটি ওই 11:55 PM ছাড়ে। ওটা 3 দিন চলে সপ্তাহে, মঙ্গল, শুক্র আর শনি। নেক্সট ট্রেন শিয়ালদা থেকে জম্মু তাওয়াই যায়, সেটা হচ্ছে হামসাফার এক্সপ্রেস। এটাই অনেকে প্রেফার করে। এটার টাইম লাগে 34 ঘন্টা, ওই 1:10 PM ছাড়ে আর 11:25 PM পৌঁছায়। এটা শুধু সোমবার চলে, এই জন্য একটু সমস্যা। যদি কেউ অন্য দিনের প্ল্যান করো তাহলে এই ট্রেনটা পাবে না। তবে এই ট্রেনটার ভাড়া কিন্তু মানে সম্পূর্ণটাই 3 টায়ার AC, 2305 টাকা। আর একটা ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়ে জম্মু তাওয়াই পর্যন্ত, সেটা ছাড়ে ওই 11:45 সকালে আর পৌঁছাবে 8:50। এটার সময়টা একটু বেশি, 45 ঘন্টার মতো লাগে। ট্রেন জার্নির মধ্যে শিয়ালদা থেকে জম্মু যেটা যায় হামসাফার এক্সপ্রেস, যদি তোমরা ট্রেন জার্নি করতে চাও তাহলে এটাই ধরতে পারো, এটার সময়টা একটু কম। জম্মু তাওয়াই তো পৌঁছে গেলাম, এবার জম্মু তাওয়াই থেকে শ্রীনগর তো যেতে হবে, তো সেখানে যাওয়ার রাস্তাটা এবার বলি। যদি তোমরা ট্রেনে করেই যেতে চাও সম্পূর্ণ জার্নি, তাহলে জম্মু তাওয়াই থেকে উধামপুর থেকে বানিহাল এবং সেখান থেকে শ্রীনগর। সেদিকে মোটামুটি 300 টাকার মধ্যেই তোমরা শ্রীনগর পৌঁছে যাবে, একদম কম খরচে। আর যদি বাই রোড যেতে চাও তাহলে ওখান থেকে বাস পাওয়া যায়, সেই বাসগুলো স্টেশনের বাইরে থেকেই পাওয়া যাবে। সেই বাসে সময় লাগবে। তো সেই বাসগুলো মোটামুটি 800 থেকে 900 টাকা করে পার পার্সন হয়তো ভাড়া লাগে, সেটা শুনে নিতে হবে সেখানে গিয়ে। আর যদি তোমরা কোনো ট্যাক্সি ভাড়া করো সেখানে 6-7 হাজার টাকার মতো লাগবে। সময়গুলো একটু বেশি লাগবে, 5 থেকে 10 ঘন্টার মতো সময় লাগবে। এই গেল সম্পূর্ণ ট্রেনের জার্নি, মানে ট্রেনে করে তোমরা শ্রীনগর কীভাবে পৌঁছাবে। এবার বলি যদি কেউ ফ্লাইটে যেতে চাও, তাহলে ফ্লাইটে যেতে চাইলে কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে শ্রীনগর যেতে পারো। আবার এখন নতুন ডাইরেক্ট কলকাতা থেকে শ্রীনগর ফ্লাইটও চালু হয়ে গেছে, সেটাতেও যেতে পারো। তাতে খরচ হবে 7 থেকে 10 হাজার। সিজন অনুযায়ী আপ ডাউন হবেই, যেমন পূজার সিজনে একটু দাম বেড়ে যায়, আবার অফ সিজনে দাম একটু কমেও যায়, এইভাবে দাম কমা বাড়া হয়। আবার ওদিকে বাগডোগরা থেকেও যদি যাও তাহলে শিলিগুড়ি, তারপরে সেখান থেকে দিল্লি, দিল্লি থেকে শ্রীনগর।
আশা করি যাতায়াতের ব্যবস্থা এবং তার খরচ সম্পূর্ণটা তোমাদের জানাতে পেরেছি, বোঝাতে পেরেছি। যদি সমস্যা হয় তো কমেন্টে জানিও। আর টিকিটগুলো তোমরা অনলাইনে কাটতে পারো, মেক মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ, সব জায়গা থেকে ফ্লাইটের টিকিট। আর ট্রেনের টিকিট তো আইআরসিটিসি থেকেও কাটতে পারো, তো সেদিক থেকে সমস্যা হবে না। যদি বলো যে আমরা কিভাবে গিয়েছিলাম, তো আমরা মালদা থেকে দিল্লি পর্যন্ত ট্রেনে গিয়েছিলাম এবং সেখান থেকে মানে দিল্লি এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইট নিয়েছিলাম শ্রীনগরের। সেই জন্য সুবিধার জন্য বলবো এটাই যে এত ট্রেন জার্নি করলে কিন্তু প্রচুর জার্নিটা বেড়ে যায়, কারণ কাশ্মীরে যখন তোমরা ঘুরবে তখন অটোমেটিক তোমাদের এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক জার্নি করতেই হবে। তো জার্নিটা একটু বাঁচানোর জন্য ফ্লাইট জার্নিটাই ভালো। টাকা হয়তো একটু বেশি খরচ হয়, কিন্তু সেদিক শরীরটা হয়তো আরাম পায়। তো ওই একটা কথাই বলবো, টাকা বাঁচাতে চাইলে ট্রেনে, আর যদি সময় এবং শরীর বাঁচাতে চাও তাহলে ফ্লাইটে যাও। তবে হ্যাঁ, একটা কথা, পানিহাল থেকে শ্রীনগর যাওয়ার সময় যদি শীতকালে যেতে চাও তাহলে কিন্তু রাস্তা দিয়ে মানে ট্রেন লাইন দিয়ে দুপাশে বরফ জমে থাকে, সেই জার্নিটা খুবই সুন্দর লাগে। যেমন অনেক সিনেমাতেই দেখতে পাবে, যেমন ফানা, আরও অনেক সিনেমাতেই। তো সেটা সৌন্দর্য তোমরা নিতেই পারো। অন্যদিকে ফ্লাইটে করে গেলে উপর থেকে পাহাড়ের উপর সাদা বরফের চাদর দেখতেও কিন্তু আলাদাই সৌন্দর্য, সেই সৌন্দর্য মুগ্ধ করার মতো। শ্রীনগর তো এসে পৌঁছলাম, এবার থাকার ব্যবস্থা তো করতে হবে। এত জার্নির পর রেস্ট না নিলে হবে। এবার আলোচনা করব হোটেল এবং খরচ। শুধু শ্রীনগর না, আমি সম্পূর্ণ কাশ্মীরে যেখানে যেখানে ঘুরতে গিয়েছি সব জায়গার হোটেলের সম্বন্ধে বলে দিচ্ছি। ফার্স্টে শ্রীনগরের হোটেল। শ্রীনগরে 2 থেকে 10 হাজারের মধ্যে সব রকম হোটেলই পেয়ে যাবে। আমি তোমাদের দুটো হোটেলের সন্ধান দিচ্ছি যেটাতে আমরা ছিলাম, একটা প্রথম দিন আর একটা শেষের দিন। প্রথম দিনের হোটেলের নাম ছিল হোটেল ইয়র্ক। শ্রীনগর এয়ারপোর্টের বাইরে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সেখান থেকে আরেকটু বাইরে এগিয়ে আসবে, দেখবে আরও গাড়ি থাকে, সেখানে একটু বার্গেনিং করলেই 300 থেকে 400 টাকার মধ্যে হোটেলে পৌঁছে দেবে। হোটেলের ভাড়া ছিল, আমাদের যে হোটেলটা ছিল তার ভাড়া ছিল 2200 টাকা পার নাইট, তার সাথে হিটার ইনক্লুড। তবে শ্রীনগরে খুব একটা বেশি ঠান্ডা পড়ে না শীতকাল ছাড়া, তো হিটারে খুব একটা দরকারও হয় না। এত কমের মধ্যে হোটেলটা বেশ সুন্দর, রুমগুলো সুন্দর, বাথরুমটাও পরিষ্কার, আর স্টাফদের ব্যবহার তো খুবই ভালো, এবং এখানকার খাবার দাবারও খুব সুন্দর। এটা ডাল লেক থেকে মাত্র 2 কিলোমিটার। এবার বলে আর একটা হোটেলের কথা, সেটা হচ্ছে হোটেল গ্রিন রুমস। এটা হচ্ছে ডাল লেক থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে। এটা একটা লাক্সারি হোটেল। এই হোটেলটা তো আরও সুন্দর। এই হোটেলের রুম বাথরুমগুলো যতটা বড় সড়ো ততটাই সুন্দর, ততটাই পরিষ্কার, আর স্টাফদের ব্যবহারের কথা তো বলাই যাবে না, এতটাই ভালো। এখানকার ভাড়া 3500 পার নাইট, আর খাবারগুলো বেশ সুস্বাদু। এই গেল শ্রীনগরের হোটেলে। এবার চলো পেহেলগামের হোটেলের দিকে যাচ্ছি। এখানেও একই কথা, সব রকম বাজেটের হোটেল পেয়ে যাবে, তবে আমরা একটু ভালো হোটেলেই গিয়েছিলাম। হোটেলের নাম হোটেল মাউন্ট ভিউ। দারুণ 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 একটা হোটেল, আমার মনের মতো। একদম লিডার নদীর পাশে অনেক বড় সড়ো একটা হোটেল, যার চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে এখান থেকে আর কোথাও যেতে ইচ্ছা করবে না। যেমন সুন্দর রুম, 24 ঘন্টা হিটার, তেমন সুন্দর বাইরের বসার জায়গা, আর তেমন ভালো সব স্টাফরা। আর খাবারের কথা তো কি বলবো, দারুণ টেস্টি সব খাবার। এই হোটেল সম্পূর্ণ তথ্য নিয়ে আমার একটা ভিডিও করা আছে, সেটা দেখে নিতে পারো। এখানে আর বেশি কিছু বলছি না। এখানে রুম ভাড়া 6500 টাকা পার নাইট। 2 জায়গায় হোটেল তো দেখালাম, এবার চলো একটু ডাল লেকে হাউস বোটের মজা নিয়ে আসি। কাশ্মীরে এসে এক রাত যদি হাউস বোটেই না কাটালাম তাহলে আর কি করলাম। অনেকেই ডাল লেকে এসে ডাল লেকের পাশের যে হোটেলগুলো থাকে সেখানে স্টে করে, এবং সেখান থেকে একদিনের জন্য ডাল লেকে শিকার রাইড করে আবার রুমে চলে যায়। কিন্তু দেখো, সব জায়গায় ঘুরতে গেলে হোটেল বা রিসর্টে তো থাকতেই হয়, তো একবার কাশ্মীরে গেলে হাউস বোটের মজাটা অবশ্যই নিও। হাউস বোটগুলোর বিশেষত্ব এই যে পুরোটাই কাঠের তৈরি থাকে, জলে ভাসমান, আর ভিতরে যত ফার্নিচার আছে সব কিছুই দামি কাঠের তৈরি, খুবই সুন্দর নকশা করা। এইগুলো অনলাইন থেকেই বুক করতে হয়। আর এইখানে হাউস বোটে থাকো এবং এখান থেকে শিকার রাইড করো, ভালো লাগবে। আমরা যে হাউস বোটটাতে ছিলাম সেটা আমাদের ভাড়া পড়েছিল 4000 টাকা। আরও ডিটেলস জানতে চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো, সেখানে বলা আছে। এবার চলো জেনে নিই গুলমার্গের হোটেল। গুলমার্গের হোটেলগুলো একটু প্রাইস বেশি থাকে, আর সেই প্রাইস অনুযায়ী রুমগুলো সেই রকম না, ঠিক আছে।
এমনি হিটার আছে, সব কিছুর ব্যবস্থায় আছে। আর আমাদের যে হোটেলটা ছিল সেখানে আমাদের খাবারও ইনক্লুড ছিল, তো আমাদের ভাড়া পড়েছিল 6,000। গুলমার্গের পর এবার আসলাম সোনমার্গে। সোনমার্গে যে রিসর্টটাতে আমরা ছিলাম তার নাম ছিল ইম্পেরিয়াল রিসর্ট। রিসর্টটা খুব সুন্দর, চারিদিকটা খুব সুন্দর, একদম পাহাড়ের কোলে একদম অবস্থিত। তো এই রিসর্টটাতেও আমাদের ভাড়া পড়েছিল 4,500 টাকা। আর এখানে আমাদের কোনো খাবার ইনক্লুড ছিল না, আর আমরা এই হোটেলে খাইও নি বা রিসর্টে খাইও নি, আমরা পাশে একটা হোটেলে খেয়েছিলাম, সেটাও তোমাদের পরে দেখিয়ে দেবো। এই গেল সম্পূর্ণ হোটেল, থাকার ব্যবস্থা এবং তাদের খরচ। আমাদের কিছু কিছু থাকার জায়গার প্রাইস হয়তো একটু বেশি লাগবে, কিন্তু এগুলোর থেকে অনেক কমেও তোমরা পেয়ে যেতে পারো। একটু সার্চ করলে অনলাইনে মেক মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ এইসব জায়গা থেকে সার্চ করলেই সব হোটেল বুকিং পেয়ে যাবে এবং তাদের প্রাইসগুলো সব প্রাইসগুলো দেওয়া থাকে, সেখান থেকেও দেখে নিতে পারবে। আর একটা কথা, আমি যে হোটেলগুলোর প্রাইসগুলো বললাম সেগুলো যে সেরকমই পাবে তোমরা, সেটা নাও হতে পারে, কারণ সিজন অনুযায়ী দাম কমা বাড়া হতে পারে। এবার আসি সবথেকে ডেলিশিয়াস পর্ব, সেটা হচ্ছে খাবার, মানে কাশ্মীরি ফুড। দেখো, আমরা এখানেও কোথাও রেস্টুরেন্টে গেলে পারি, কিন্তু দেখি মেনু কার্ডে থাকে কাশ্মীরি আলুর দম, কাশ্মীরি বিরিয়ানি, কাশ্মীরি পোলাও, মানে কাশ্মীরের ব্যাপার একটা এইখানেও থাকে। তার কারণ কাশ্মীরে কিছু কিছু খাবার বা এমনকি বেশিরভাগ খাবারই এত ডেলিশিয়াস আর এত স্পাইসিযুক্ত, ওখানকার বৈশিষ্ট্যই যে কোনো খাবার, সে মাছের ঝোল হোক বা মাংসের ঝোল বা পনির তরকারি, যে কোনো তরকারিতেই কিন্তু প্রচুর স্পাইস থাকে। তার মধ্যে আমরা কিছু জিনিস ট্রাই করেছিলাম, যেমন কাশ্মীরি বিরিয়ানি, কাশ্মীরি নাদ্রু মশালা বলে একটা আইটেম থাকে, সেটা হচ্ছে ওই পদ্মফুলের স্টিংস দিয়ে করা হয়, কাশ্মীরি শিক কাবাব, এরকম অনেক কিছুই আছে যা আমরা সবটাই ট্রাই করিনি। যেমন ওয়াজওয়ান বলে একটা থাকে, সেটা শুনেছি ঠিকই কিন্তু খাওয়ার ইচ্ছা হয়নি। তো সেখানে গেলে তোমাদের যেটা মনে হবে সেটা খাবে, আর খরচ খুব একটা বেশি হয় না। যেমন আমরা বিরিয়ানি খেয়েছিলাম, কাশ্মীরি বিরিয়ানি, সেটার প্রাইস পড়েছিল 150 টাকা ফুল প্লেট, সেখানে অনেকটাই ছিল কোয়ান্টিটি, তো সেই হিসাবে প্রাইস বেশি পড়ে না। খাবারগুলো এতই স্পাইসি হয় যে 3-4 দিন হাইয়েস্ট খাওয়া যায়, তারপর থেকে আর মনে হয় না যেগুলো খাই। তখন মনে হচ্ছিলো যে যদি একটু সেদ্ধ ভাত পেতাম মুসুর ডাল দিয়ে, আরাম করে মনে হয় খেতাম। তো খাবার আমরা বেশিরভাগ যেসব হোটেলে ছিলাম, যেসব রিসর্টে ছিলাম, সেখানে আমরা ট্রাই করেছি। তো সেখানকার খাবারগুলো বেশ ভালোই ছিল। স্ট্রিট ফুডও কিছু ট্রাই করেছিলাম, সেগুলো ভালো ছিল। আর সোনমার্গে গিয়ে একটা হোটেলে খেয়েছিলাম, সেটা হচ্ছে নাম বৈষ্ণব ভোজনালয়। তো সেখানে তোমরা খেতে পারো, সেখানে পিওর ভেজ, সেখানকার খাবারগুলোও বেশ ভালো। আর একটা জিনিস, শিকার রাইড যখন করবে তখন একটা জিনিস স্পেশাল যেটা ট্রাই করবে, যেখানকার কাশ্মীরি কাওয়া। কাশ্মীরি কাওয়াটা হচ্ছে একটা ড্রিঙ্কিং, এক ধরনের চায়ের মতো, সেখানে ড্রাই ফ্রুটস দেয়, কিছু কেশর দেয়, এগুলোতে তৈরি করা হয়। তো প্রথম দিন খেয়েছিলাম, ভালো লাগেনি, আমি আর সেটা খাইনি। আর যেগুলো হয় ফ্লোটিং স্ন্যাক্স, মানে তোমরা নৌকাতে হয়তো ঘুরতেই থাকবে, পাশ দিয়ে অনেক ফলের নৌকা আসবে, মানে ফল বিক্রি করছে নৌকাতেই, তারপর পাকোড়ার দোকান আসছে, এসব জিনিস খেতে পারো, ভালো লাগবে। আমরা খেয়েছিলাম শিক কাবাব, তারপরে তন্দুরি চিকেন পকোড়া, পেঁয়াজের পকোড়া, তো এগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, ম্যাগির কথা বলতে ভুলে যাই কীভাবে, কারণ পাহাড় মানেই ম্যাগি, মানে ম্যাগির স্বাদটা মানে পাহাড়ের সাথে আরও বেড়ে যায়। তো সেটা সব জায়গায় পাওয়া যায় নর্মালি, সেটা খেয়ে দেখতে পারো। যাই হোক, খাওয়া দাওয়ার পার্ট নিয়ে হয়তো একটু হলেও আইডিয়া দিতে পেরেছি। বলি এবার ওখানকার গাড়ি ভাড়াগুলো কেমন, মানে গাড়ি ভাড়া এখান থেকে ওখানে মানে গুলমার্গ থেকে সোনমার্গ, শ্রীনগর থেকে এদিক ওদিক যেতে কত খরচ। প্রথমেই তো বলেছিলাম যে শ্রীনগর এয়ারপোর্টের বাইরে থেকে যদি তোমরা কোনো ক্যাব বা কোনো গাড়ি ভাড়া করো, তাহলে যে কোনো হোটেলে নিয়ে যাবে, ওই 300 বা 400, 500, 600-র মধ্যে দুজনকে নিয়ে চলে যাবে। তারপর আমরা যেদিন ফার্স্ট শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ে গেলাম, সেদিনে আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম, সেটা আমাদের ভাড়া পড়েছিল শ্রীনগর থেকে পেহেলগাঁও 3,500-এর মতো। তো সেই কাকুটা বা সেই দাদাটা এতটাই ভালো ছিল যে মানে প্রতিদিন বলতে যেখানেই তোমরা ঘুরতে যাও সেখানে কিন্তু শ্রীনগরের গাড়ি সেখানকার ভিজিটিং স্পটগুলোকে ঘুরতে দেবে না, সেখানে গিয়ে আবার আলাদা করে গাড়ি ভাড়া করতে হয়। তো আমাদের যে দাদা প্রথম দিন শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ে নিয়ে গেছিলো, তো সেদিন ওনার নাম্বারটা রেখে দিয়েছিলাম। তো প্রথম দিন যখন আমার পেহেলগাঁও গিয়ে সেখান থেকে আবার আরেকটা গাড়ি ভাড়া করেছিলাম, সেটা আরু, বেতাব এবং চন্দনবাড়ি 3টা জায়গা আমাদের ঘুরিয়েছিল। তো সেখানে একটা সরকারি চার্ট থাকে, সেই চার্ট অনুযায়ী ইনোভার একরকম ভাড়া, ট্যাক্সির একরকম ভাড়া, এরকমভাবে নেয়। তো আমাদের ইনোভা ছিল, ভাড়া নিয়েছিল 2,500 টাকা।
তারপর পেহেলগাঁও থেকে ঘোরা কমপ্লিট করে আবার যখন শ্রীনগর ফেরত আসবো তখন আবার ওই দাদাকে ফোন করা হয়েছিল, তিনি আবার গিয়ে আমাদের নিয়ে এসেছিলেন। ভাড়া ওটাই যেটা বললাম প্রথমে, যে যেতে যত লেগেছিলো আসতে ততটাই লাগবে। তারপর আবার শ্রীনগর থেকে যদি সোনমার্গে যাও সেখানেও কিন্তু একই ভাড়া 3,500। আবার সোনমার্গে গিয়েও যদি তোমরা ঘুরতে যাও কোথাও, যেমন সোনমার্গ থেকে জজিলা মেমোরিয়াল গেলে পরে তখন সেখানে ভাড়া লাগছিলো, আমাদের লেগেছিলো 2200 বা 2000-এর মধ্যে হয়ে যাবে। আর আবার শ্রীনগর থেকে গুলমার্গের ভাড়া, ওটা ডিস্টেন্স একটু যেহেতু কম সেই জন্য ওখানে লাগে 2,500। এই হলো সম্পূর্ণ জায়গায় গাড়ি ভাড়া। আর আমাদের যেহেতু ওই দাদাটা এত ভালো ছিল, তো উনি আমাদের প্রত্যেকটা জায়গায় নিয়ে এসেছেন। শুধু সেখানকার গাড়ি ভাড়াগুলো আলাদা দিয়েছি, কিন্তু এনার গাড়িটা আমাদের একটাই ছিল। ইনি আমাদের পেহেলগাঁও নিয়ে এসেছেন, গুলমার্গ নিয়ে এসেছে, সোনমার্গ নিয়ে এসেছে। তো উনি ব্যবহারটাও বেশ ভালো ছিল। তো ওনার ফোন নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, পারলে তোমরা ওখানে গিয়ে ওনার সাথে কথা বলে নিতে পারো বা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর বলি সিমের কথা, সিম হচ্ছে ওখানে ব্যবহার হয় পোস্টপেইড সিম। তো সেটা হচ্ছে তোমরা এখান থেকে করে নিয়ে যেতে পারো, যে কোনো সিমই হয়, তবে বিএসএনএল, জিও, এয়ারটেল এই তিনটে বেশি ভালো সার্ভিস দেয়। আর যদি না করো এখানে, তাহলে ওখানে গিয়ে যে কোনো এয়ারপোর্ট বা স্টেশন বা যে কোনো দোকানে খোঁজ নিলেই ওরা বলে দেবে পোস্টপেইড সিম কোথায় পাওয়া যায়। তো সেখানে 400 টাকা যদি তোমার রিচার্জ করো তাহলে 1 মাস ঘুরে একদম আরামসে চলে আসতে পারবে। 1 মাসের মতো থাকে ওটা, 1.5 GB ডাটা আর হচ্ছে যা টক টাইম। আর যদি 500 টাকা এক্সট্রা সিকিউরিটির মানি দিতে হয়, সেটা 1 মাস পর ব্যাক হয়ে যায় আবার। চলো এবার জেনে নিই বেস্ট সিজন অফ কাশ্মীর। এখানে প্রথমেই একটা কথা বলবো, কাশ্মীর প্রত্যেকটা সিজনেই সুন্দর, আর প্রত্যেকটা সিজনই আলাদা আলাদাভাবে তার সৌন্দর্য ফুটে তোলে। কোনো সিজনে চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, কোনো সিজনে চারিদিকটা শুধু দেখতে পাবে হলুদ লাল পাতার সংমিশ্রণ, আবার কোনো সিজনে দেখতে পাবে চারিদিকটাই সাদা বরফে মোড়া। তো আমরা গিয়েছিলাম নভেম্বরের লাস্টের দিকে। তো সেই সময় কাশ্মীরে যে রূপটা আমাদের চোখে ধরা পড়েছিল সেটা হলো, কিছু জায়গায় দেখছি হলুদ লাল পাতার সংমিশ্রণ, মানে এত সুন্দর লাগছে সেই পাতাগুলো, যে অনেক সিনেমাতে দেখেছি চিনা ট্রি, সেই গাছে সেই গার্ডেনের পাতাগুলো এত সুন্দর। তারপর আর এক জায়গায় দেখছি চারিদিকে সবুজ পাহাড়। আবার যখনই গুলমার্গে এসেছি, ফেজ 1 থেকে শুরু করে ফেজ 2 পর্যন্ত সম্পূর্ণই বরফে ঘেরা। এই সময় আবার যদি ভাগ্য ভালোও থাকে তাহলে স্নোফলের দর্শনও পেতে পারো, কারণ আমরা যেদিন গিয়েছিলাম ঠিক সেদিন বৃষ্টি হয়েছিল, আর সেই দিনই গুলমার্গে বরফ পড়েছিল। কিন্তু যেহেতু আমরা সেদিন শ্রীনগর থেকে পেহেলগাঁও যাচ্ছিলাম, সেই জন্য আমরা সেই স্নোফলটা মিস করেছি। কিন্তু স্নোফল পড়ার কারণে পরের দিন আমরা যখন ফেজ 1-এ গিয়েছিলাম তখন চারিদিকটা বরফ দেখে আরও ভালো লেগেছিলো। সেই জন্য বললাম নভেম্বর সিজনটা গেলে পরে হয় কি, সব কিছু ঘুরে ঘুরে ভালোভাবে দেখা যায়। না হলে শীতকালে গেলে হয়তো চারিদিকটা বরফ দেখতে পাবো, হয়তো সব জায়গায় থাকবে বরফ, কিন্তু অনেক রাস্তাতে ব্লক হয়ে যায়, সেগুলোকে আবার বরফগুলো সরাতে হয়, তারপর আবার গাড়ি চলে, এরকম ঝামেলা পড়ে। কিন্তু সেটাও আর একটা সুন্দর, কাশ্মীর তখন পুরোটাই সাদা থাকে, সেটাও দেখতে আলাদাই লাগে। তবে লাস্টে একটা কথাই বলবো, যে যখনই যাও, যে সিজনেই যাও, সেই সিজনেই কাশ্মীরের প্রেমে পড়ে যাবে। এখন বলি কাশ্মীরে গিয়ে কী দেখবে, কোথায় কোথায় ঘুরবে। তো আমরা যেখানে গিয়েছিলাম সেটার কথাই তোমাদের বলবো, যেখানে যাইনি তার কথা বলতে পারছি না। তো প্রথম দিন শ্রীনগর পৌঁছে সেই রাতটা তোমরা শ্রীনগরে যে মার্কেট আছে, ডাল লেকের পাশের যে মার্কেট আছে, সেটা ঘুরতে পারো যদি শরীরে এনার্জি থাকে। আমাদের এনার্জি ছিল না প্রথম দিন গিয়ে, তো সেই রাতটা আমরা কোথাও বেরোইনি। পরের দিন সকালে চলে গেছিলাম পেহেলগাঁও, যেটা আগেই বললাম। তো পেহেলগাঁওতে যাওয়ার পর তোমরা চেষ্টা করো পেহেলগাঁওতে 2 রাত স্টে করার। সেখানে গিয়ে প্রথম দিনেই চলে যাবে, যদি 12টার মধ্যে পৌঁছে যাও তাহলে সেখান থেকে চলে যাবে বৈশারণ ভ্যালি যাওয়ার জন্য কোনো রকম গাড়ি পাওয়া যায় না, সেখানে ঘোড়া করেই যেতে হবে। যেহেতু রাস্তাটা খুবই খারাপ, ওই রকম রাস্তা আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। এত পাহাড়ে গিয়েছি কিন্তু এত বাজে রাস্তা, ওটা ঘোড়ার হাঁটার জন্যই ঠিক আছে, কিন্তু তার সাথে যে মানুষগুলো যায়, যারা ওই ঘোড়া চড়াচ্ছে, ঘোড়া নিয়ে আমাদের সাথে যাচ্ছে, তারাও ঘোড়ার থেকেও স্পিডে যাচ্ছে, এতটাই অভ্যস্ত হয়ে গেছে তারা। তো ঘোড়া যখন নেবে তখন বার্গেনিংটা ফুল দমে করবে, কারণ ওরা চাইবে একদম একটা রেঞ্জ, আর তোমরা শুরু করবে একদম লো থেকে। ওরা চাইবে হয়তো 3-4 হাজার পার পার্সন, কিন্তু ওরা কমাতে আমরা যেরকম গিয়েছিলাম, আমরা একটু বিকালের দিকে বেরিয়েছিলাম, শেষের দিক, সেজন্য আমাদের বেশি বার্গেনিং করতে পারিনি, তাও 1300 টাকা মনে হয় নিয়েছিল। তার থেকেও কমে মোটামুটি 800, 900, 700-র মধ্যে একজনকে কিন্তু নিয়ে যায়।
তো আমরা সেদিন আমরা পেহেলগাঁওতে গিয়েই যেতে পারিনি বৈষ্ণব ভ্যালি, কারণ আমাদের বৃষ্টি এসে একদিনের প্ল্যানটা নষ্ট করে দিয়েছিল। তার জন্য আমরা পরের দিন গিয়েছিলাম। তো তোমরা আগের দিনই চেষ্টা করবে ওটা সেরে নেওয়ার। তো তার পরের দিন মানে এক রাত স্টে করার পর পরের দিন সকালবেলা বেরিয়ে যাবে আরু, বেতাব আর চন্দনওয়াড়ি দেখার জন্য। আরু, বেতাব ভ্যালি আর চন্দনওয়াড়ি প্রায় অনেকটা একই। চন্দনওয়াড়িতে যেমন ঝর্ণা আছে, পাহাড় আছে, বেতাব যে ভ্যালি যেটা সেটা বেতাব বই শুটিং হয়েছিল ওখানটায়, তার জন্য ওর নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। জায়গাটা খুবই সুন্দর। এখানেও ঘোরার ব্যবস্থা আছে, যদি ইচ্ছা হয় ঘোড়া নেবে, না হলে না নেবে। ঘোড়া নেওয়াটাই ভালো, কারণ ঘোড়াতে নিয়ে গেলে পরে অনেক জায়গাগুলো দেখতে পারবে। লাভার্স পয়েন্ট, কোথায় কোথায় বেতাব শুটিং হয়েছিল, আর উপর থেকে নিচটা দেখার সৌন্দর্য, এগুলোও খুব সুন্দরভাবে দেখা যায়। সেখানেও বার্গেনিং করে নিতে হবে যে কত টাকা নেবে ঘোরাতে। আর বেতাব ভ্যালিতে ঢোকার জন্য একটা ফিস লাগে, তো সেই ফিসটা যদি ঘোরা নাও তাহলে তার সাথে ইনক্লুড করে দেয় ওরা। আর একটা জায়গা আরু ভ্যালি, তো আরও সুন্দর না কিন্তু ওরকমই দেখতে। তো এর তিনটা জায়গার মধ্যে আমার সবথেকে যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে বেতাব ভ্যালি। আর সেখানে আমরা বেশি টাইম স্পেন্ড করেছিলাম, যার কারণে ফিরতে একটু লেট হয়ে গেছিলো। আর সেখান থেকে ফিরে আমরা আবার গিয়েছিলাম বৈষ্ণব ভ্যালিতে। তো বৈষ্ণব ভ্যালি যাওয়ার সময় আমরা খুব মানে যেরকম গিয়েছিলাম, আর আসার সময় একদমই রাত হয়ে গেছিলো, যেহেতু সন্ধ্যার আগে রওনা দিয়েছিলাম। যাওয়া আসা দিয়ে মোটামুটি 1 ঘন্টা লাগে যাওয়া আসা। আর সেখানে গিয়ে একটু মানে সেই জায়গাটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড, বৈষ্ণব ভ্যালিকে। জায়গাটা সত্যি সুন্দর। আমরা যে ওই সময় গেছি তাও এত সুন্দর লাগছিল, শুধু মিস করছিলাম যদি আরও একটু আগে আসতে পারতাম তাহলে আমরা আরও সুন্দরটা দেখতে পারতাম। তো সেটা মিস করো না, সবটাই খুবই সুন্দর। এবার পেহেলগাঁওতে 2 রাত স্টে করে পরের দিন সকালে আমরা চলে এসেছিলাম শিকার রাইড করতে, মানে হাউস বোটে। হাউস বোটেও আগে থেকে প্রি বুক ছিল, তো সেখানে যাওয়ার জন্য ওরা নিজে থেকেই নৌকা শিকারা পাঠিয়ে দেয়। তো সেই শিকারা গিয়ে তোমাদের যে বোটটা বুক করা আছে সেখানে একদম নামিয়ে দেবে। একটা বোটে 3 থেকে 4টে রুম হাইয়েস্ট থাকে, তার বেশি থাকে না। তো সেই রুমগুলোতে আমরা ছিলাম এবং সেই দিনই আমরা তার আগে গিয়েছিলাম কিন্তু পেহেলগাঁও থেকে শ্রীনগর আসার পথে আমরা ওখানে আপেল বাগানে গিয়েছিলাম এবং গিয়েছিলাম চীনা ট্রিয়ের বাগানে। তো আপেল বাগানে সেই সময় আপেল ছিল, যে জন্য বলছিলাম যে এই সিজনটা বেস্ট, কারণ এই সময় আপেলও কিন্তু গাছে থাকে এবং লাল লাল আপেল তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কী সুন্দর লাল লাল আপেল। আর এগুলো পাড়ার সুযোগও থাকে, যদি বলো যে আমি এত কেজি নিব, নিজে হাতে পেরে নিতে পারো যতটা চাও, 1 কেজি 2 কেজি সেই হিসাবে দাম দিতে হয়। আবার সেখানে চাইলে আপেলের জুসও খেতে পারো। সেই আপেলগুলো দিয়ে আবার জ্যামও তৈরি হয়। মোটামুটি 7 টাকা 70 টাকা এভাবে কেজি দরে বিক্রি করে। আর গিয়েছিলাম ওখান থেকে চীনা ট্রিয়ের গার্ডেন। মানে হঠাৎ রাস্তায় দেখি যে এত সুন্দর গাছের মানে লাল লাল পাতা, হলুদ লাল পাতা দেখে মানে ড্রাইভার দাদাকে বললাম দাঁড়াও এখানটায় অবশ্যই ঢুকতে হবে, দেখতে হবে, ছবি তুলতে। তো ভিতরটা এত সুন্দর যে ফানা বইতে দেখেছি, মহব্বতে বইতে দেখেছি এই পাতাগুলো, সেই পাতাগুলো নিয়ে মানে ছুটছি, প্লাস ওর উপর শুয়ে পড়া, খুবই ভালো ছিল। তো তোমরা এটাও মিস করো না, যদি এই সিজনে যাও তাহলে এটাও দেখে এসো। আর একটা জিনিস, কাশ্মীরের মহামূল্যবান সম্পদ যেটা কেশর। তো কেশরের ফুল দেখা বা কেশরের যে ফুলের জমি সেটা দেখতেও কিন্তু মিস করো না। দেখো এই যে ফুলগুলো ফুটে আছে, এই ফুলগুলোর মধ্যে যে 3টে কেশর আছে, ওই থেকেই কেশর তৈরি হয়। তো এটাও কিন্তু জমিগুলো পেহেলগাঁও থেকে আসার পথে রাস্তার 2 সাইডে দেখতে পাবে। তো সেখান থেকে আমরা চলে আসলাম শিকার রাইডে, হাউস বোটে। হাউস বোট থেকে শিকার রাইড, আবার সেখান থেকে শিকারা ভাড়া করতে হবে। তো শিকারাও পছন্দ করে নিতে পারো, অনেক রকম শিকারা আসবে। তো আমাদের 1-2টা এসেছিলো, কিন্তু আমাদের ভালো লাগেনি, যেহেতু আমরা অনেকক্ষণ থাকবো, ছবি তুলবো, সেজন্য শিকারাটা সুন্দর হতে হবে। তো এরকম হলুদ আর লালের কম্বিনেশনে নিয়েছিলাম লাস্ট শিকারাটা। তো এটা 700 কি 800 পড়েছিল, ঘোরাবে সম্পূর্ণ লেকটা, মানে সেই ফ্লোটিং মার্কেট, তারপরে গোল্ডেন লেক, এইসব দেখাবে আর সারাদিন ঘোরাবে। এই শিকারাতে, এই হাউস বোটগুলোতে কত বই শুটিং হয়েছিল। সব থেকে যেটা বেশি মনে পড়বে সেটা হচ্ছে মিশন কাশ্মীর। ওটা তো সম্পূর্ণ বই মনে হাউস বোটে শুটিং হয়েছে, আর সম্পূর্ণ ওই শিকারাতে সেই কী গান জানা আছে, চুপকে সে শুন, যাই হোক। তো তোমাদের এখানেও খুব ভালো লাগবে, খুব মজা হবে। তো সেই রাতটা হাউস বোটে স্টে করে তারপরের দিন চলে যাও গুলমার্গে। গুলমার্গে গিয়ে সেখানে আছে গন্ডোলা রাইড মানে সেই কেবল কার, সেই রোপওয়ে, সেটাই নাম হয়েছে গন্ডোলা।
আর গন্ডোলার ফেজ 1 প্লাস ফেজ 2 দুটোর টিকিটই কিন্তু অনলাইনে আগে থেকে বুক করতে হবে, মোটামুটি অনেক আগে থেকেই। তবুও একটা সময় মানে সবসময় খোলে না, সবসময় দেখতে থাকতে হবে যে কবে ওপেন হয় টিকিটের কাউন্টার। তো সেই হিসাবে টিকিটগুলো কেটে নিতে হবে দুটোরই। শুধু ফেজ 1 ঘুরে চলে আসবে তা কিন্তু করো না। ফেজ 2টা অসাধারণ। যদি বলে পৃথিবীর উপর স্বর্গ আছে কাশ্মীরে, তো সেই স্বর্গটা মনে হয় এই ফেজ 2তে। ফেজ 1-এ সুন্দর, কিন্তু ফেজ 2টা এতটাই সুন্দর, মানে হচ্ছে উপর থেকে আর নিচে, মানে এর উপরে বুঝি আর কিছু নাই, আমরা বুঝি স্বর্গতেই আছি। চারিদিকটা বরফে মোড়া, চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর ফেজ 1-এ সব অ্যাক্টিভিটিগুলো হয়, স্লেজ, তারপরে আর স্কেটিং ফিটিং এগুলো সব হয়। তো আমরা ওগুলো আর করিনি, কারণ ফেজ 2তেই আমরা সারাক্ষণ দাঁড়িয়েছিলাম, সেখানেই আমরা মজা করেছি সম্পূর্ণ টাইম। তারপর যখন একদম গার্ডরা বলছিল যে ফেরত আসো আর হয়ে গেছে সময়, বাঁশি বাজাচ্ছিল, সেই সময় আমরা ফেরত এসেছিলাম। আর আসার সময় এত লম্বা লাইন পড়ে যে মানে নিচে নামতে নামতে প্রায় 1-1.5 ঘন্টা লাইনেই দাঁড়াতে হবে। আর যদি তোমরা ভুলবশত টিকিট না কেটে চলে যাও তাহলে কিন্তু গন্ডোলা রাইড মিস করবে, কারণ ওখানে এত লাইন পড়ে যে টিকিট পাওয়াটা মুশকিল হয়ে যায়। অনেক সময় টিকিট না পাওয়ার জন্য মানুষ ওইখান থেকে ঘুরে চলে আসতে হয়। গুগলে গুলমার্গ গন্ডোলা বলে সার্চ করলেই সব অপশানগুলো দেখিয়ে দেবে, সেখান থেকে তোমরা বুঝতে পারবে কীভাবে টিকিট কাটতে হয় না হয়। এবার সেটা করে গুলমার্গ হোটেলে স্টে করে পরের দিন একদম ডাইরেক্ট চলে যাও গুলমার্গ থেকে সোনমার্গে গিয়ে সেই দিনই যদি সকাল সকাল পৌঁছে যাও মোটামুটি 12-1টার মধ্যে, তাহলে সেখানে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে চলে যাও তোমরা থাজিওয়াস গ্লাসিয়ার। তো সেটাতে যেতেও ঘোরা লাগবে, সেখানেও বার্গেনিং করতে হবে। প্রচুর বার্গেনিংয়ের পর ওই এক একজনের 1000, 1200, 1100, 800, 900 এইভাবে নিয়ে যাবে। সেখানে গ্লেসিয়ারটা দেখে আসো, ভালো লাগবে। সেখানে ম্যাগি খাও, সেখানে একটা ঝর্ণা আছে সেটা দেখো, বেশ সুন্দর একটা দিন কাটবে। তারপরের দিন সকালে আবার তোমরা প্যাকিং করেই রেখে যাও রুমের মধ্যেই, কারণ তোমাদের ব্যাক করতে হবে শ্রীনগরের দিকে। তো সেই হিসাবে তোমরা সেদিন চলে যাও আবার 0 পয়েন্ট, জোজিলা মেমোরিয়াল এসব দেখার, ওয়ার মেমোরিয়াল এসব দেখতে। এখানে যাওয়ার জন্য আবার গাড়ি ভাড়া করতে হয়। তো গাড়ি 2 রকম থাকে। এক রকম গাড়ি সেটা হচ্ছে ওরা দিনে 2 থেকে 3টে ট্রিপ মারবে, সেই জন্য ভাড়াটা কম নেবে, 2000 থেকে 2200 এরকম। আবার যারা আছে শুধু তোমাদেরই নিয়ে যাবে, আরামসে ঘুরে টুরে নিয়ে দেখিয়ে টিকে আসবে, তাদের ভাড়া 2700-2800 এরকম, মানে একটু দাম বেশি। তো সেই হিসাবে আমরা প্রথম যেটা হচ্ছে 2টো ট্রিপ মারবে তাদের সাথে গিয়েছিলাম। তো তারা ভাড়াটা কম নিয়েছিল ঠিকই, কিন্তু সময় আমাদের খুবই কম দিয়েছিল, কারণ তাদের মাথার মধ্যে ঘুরছিল যে আমরা এদের ব্যাগ রেখে আবার আরেকটা ট্রিপ আনবো। তো সেই জন্য ওদের ভাড়াটাও কম এবং সময়টাও কম। তো তোমরা যদি ভালো করে ঘুরতে চাও তাহলে একটু বেশি ভাড়া দিয়ে যেতে পারো। সেখান থেকে এসে সোনমার্গের হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাও শ্রীনগর হোটেলে। এবং শ্রীনগরে গিয়ে সেই রাত্রেবেলা তোমরা চাইলে পুরো লালচক মার্কেটটা ঘুরতে পারবে। আমরা যেমন গিয়েছিলাম পুরো লালচক মার্কেট ঘুরে সেখান থেকে কিছু খাবার দাবার কিনে, যেমন কি আপেল তো নিয়েছিলাম কিছু পেড়ে, আবার শ্রীনগর থেকে কিছুটা কিনেও ছিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। তারপরে সেখানটায় মার্কেটিং থেকে কিছু কেনাকাটাও করতে পারো। সেখানে লালচক মার্কেটে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়, সোয়েটার, জ্যাকেট, চাদর সব কিছু নিতে পারো। এগুলো করে তোমরা রাত্রে ব্যাক করো আবার হোটেলে। সেখান থেকে পরের দিন সকালে ফ্লাইট করে বাড়ি। এই ছিল আমাদের ঘোরার প্ল্যান। আমরা এইভাবে ঘুরেছিলাম আর আমরা এইসব জিনিস দেখেছিলাম। তাছাড়াও কাশ্মীরে আরও অনেক কিছু আছে দেখার, যেটা বলে শেষ করতে পারবো না। তো তোমরা যদি হাতে সময় থাকে তো অবশ্যই এর থেকেও বেশি কিছু দেখতে পারো। আবার এখান থেকে তোমরা লাদাখের ট্রিপটাও করতে পারো, কিন্তু আমাদের শরীরে আর পারমিট করছিল না, কারণ এতটাই জার্নি হচ্ছিল। প্রত্যেকটাই একটা থেকে আরেকটা মোটামুটি 2-1 ঘন্টা 3 ঘন্টা করে গাড়ির মধ্যে বসে থাকতে হয় রাস্তা। তো সেই জন্য বলছি লাদাখের ট্রিপটা যদি এর সাথে যুক্ত করো তো তোমাদের শরীর অনুযায়ী। আর যদি শরীর সুস্থ না থাকে বা পারমিট না করে তাহলে বলবো যে এটা ট্রিপ করে তোমরা চলে আসো, লাদাখের ট্রিপটা আবার আরেকবার গিয়ে করতে পারো। আচ্ছা, এবার বলি আমরা যে এত দূর কাশ্মীর যাব ঘুরতে 7 থেকে 8 দিনের জন্য, তার জন্য কি ট্রাভেল এজেন্সি দরকার আছে কি নেই? আমরা অনেকে ভাবি যে এই যে এত দূরে ঘুরতে যাব বা যেখানেই যাই সম্পূর্ণ হেডেকটা নিতে পারবো না, হয়তো কোথায় থাকবো, কিভাবে বুক করব, কিভাবে সব কিছু করবো, সেসব হয়তো একা এত মাথায় নিতে পারবো না। ট্রাভেল এজেন্সিকে সব ভার দিয়ে দিই, টাকা দিয়ে দেবো, বাস ওরাই নিজের মতো করে ঘোরাবে, নিজের মতো প্ল্যান করে বলে দেবে।
কিন্তু তাতে কি মনের মতো ঘোরা বা মনের মতো হোটেল, মনের মতো খাবার দাবার জোটে? আমি জানি না, কারণ আমি কোনোদিন ট্রাভেল এজেন্সির মাধ্যমে কোথাও যাইনি। আর কিন্তু অনেকের কাছেই শুনেছি তাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়, সেই জন্যই বলছি। তারা বাজেট অনুযায়ী যেরকম হোটেলে রাখবে সেখানেই থাকতে হবে, যেরকম খাবার দেবে সেগুলোই খেতে হবে, এবং যেদিনের প্ল্যান যেরকমভাবে করেছে সেইভাবেই ঘুরতে হবে। তোমার শরীর খারাপ হলো কি না হলো সেটা কিন্তু তাদের দায় নয়। আমি কোনো ট্রাভেল এজেন্সিকে ছোটো করছি না বা খারাপ বলছি না, যেটা আমার মনে হয়েছে সেটাই বলছি। এর থেকে ভালো হয় না যদি যেখানে যাব আমরা সেই সম্বন্ধে একটু পড়াশোনা করে নিয়ে নিজেরাই ছোট্ট করে প্ল্যান করে ফেলি। এখানে সম্পূর্ণ ক্রেডিট দেবো আমার বরকে। আমাদের এই কাশ্মীর ট্যুরটা এত সুন্দর করে দিয়েছে আমার বর, কারণ ও একদম A to Z প্ল্যান করে কাশ্মীর ট্রিপটা করিয়েছে। বিভিন্ন ইউটিউবের ভিডিও, অনলাইনে সব কিছু বা অনলাইনে বুকিং করা থেকে শুরু করে সবটাই নিজে প্ল্যান করেছে। তো আমার বর যেভাবে কাশ্মীর ট্যুর প্ল্যানটা সাজিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা প্রথম দিন এসে স্টে করেছিলাম শ্রীনগর হোটেলে। সেখান থেকে পরের দিন সকালে আমরা চলে যাই পেহেলগাঁওয়ে। আমাদের 2 রাতের প্ল্যান ছিল, কারণ সেখানে দুটো জায়গা দুদিকে ছিল, যেহেতু একদিকে ছিল বৈশারণ ভ্যালি আর একদিকে ছিল আরু, বেতাব আর চান্দনওয়াড়ি। তো সেই জন্য 2 দিনের প্ল্যান ছিল পেহেলগাঁওতে। 2 দিন থাকার পর আমরা চলে আসি হাউস বোটে, মানে হাউস বোটও বুক করা ছিল। সেখানে আমরা হাউস বোটে 1 রাত কাটিয়ে পরের দিন সকালে আবার চলে যাই গুলমার্গেও সেখানে ফেজ 1 ফেজ 2 গন্ডোলা রাইডের টিকিট করা ছিল। সেখানে সেটা করে সেই রাতে গুলমার্গে স্টে করে পরের দিন আবার সোজা চলে যাই গুলমার্গ থেকে ডাইরেক্ট সোনমার্গে গিয়ে প্রথম দিন ঘোড়ায় চড়ে চলে গিয়েছিলাম থাচিওয়াস গ্লাসিয়ারে। আর পরের দিন আমরা সেখান থেকে আবার গিয়েছিলাম 0 পয়েন্ট, জজিলা ওয়ার মেমোরিয়াল। এসব দেখে আমরা সেদিনই বিকালবেলার মধ্যে, মানে সন্ধ্যার মধ্যে আমরা আবার শ্রীনগর ব্যাক করি। শ্রীনগর রাত কাটিয়ে সেখানে লালচক মার্কেটটা সম্পূর্ণ ঘুরে কেনাকাটা করে পরের দিন সকালে ফ্লাইট দিয়ে বাড়ি ব্যাক। তাহলে বলো, প্ল্যানিংটা কি আমাদের খুব খারাপ ছিল? আমরা হেলে দুলে আরামসে 7 থেকে 8 দিন কাশ্মীরে খুব সুন্দরভাবে ঘুরে এসেছি, সেটা নিজেরাই প্ল্যান করে, মানে ওর বরের প্ল্যানের দ্বারা। তো তোমরা যদি এইভাবে প্ল্যান করে ঘুরো তাহলে দেখো খরচটা অনেকটা কম হবে আর নিজেরা নিজেদের মানে স্বাধীনভাবে ঘুরতে পারবে। কাশ্মীর ট্যুরিস্টের জন্য কতটা নিরাপদ? বলতে পারি কাশ্মীর এখন অনেকটাই নিরাপদ, অনেকটা বলতে সম্পূর্ণই নিরাপদ ট্যুরিস্টদের জন্য। যেখানে ঘুরতে যাওয়ার জায়গা সেখানে, এমনকি সম্পূর্ণ জায়গায় কাশ্মীরে একটু পরপরই আর্মিরা তাদের ডিউটি পালন করছে, মানে তাদের জন্য আমরা আরও নিরাপদ। এই এত কড়া ঠান্ডায় শীতের মধ্যে মাঝে মাঝে বরফ পড়ছে, তার মধ্যেও তারা তাদের ডিউটি থেকে কিন্তু 1 পাও নড়ে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের A to Z ইনফরমেশন দিতে পেরেছি কাশ্মীর ট্যুরের, যে এরকম প্রথম বলেছিলাম। এর বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে, কিছু জানার থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবার লাস্টে একটা কথাই বলবো, মনুষ্য জীবন একটাই, মরে গেলে হয়তো পরের জন্মে মনুষ্য জীবন পাবো কিনা তারও গ্যারেন্টি নেই। কিন্তু আজকে এই পৃথিবীতে যখন জন্মেছি, পৃথিবীর যে স্বর্গ কাশ্মীর, যেটা আমাদের দেশেই অবস্থিত, তো সেটা একবার হলেও নিজের চোখে দেখে এসো। টাকা হয়তো আজকে খরচ হবে, 2 দিন পর চলেও আসবে, কিন্তু সময় সুযোগ চলে গেলে কিন্তু এটা আর ফেরত আসবে না। বয়স বাড়বে, শরীরে ক্লান্তি আসবে, তখন কিন্তু এইসব জায়গা পাহাড় ঘোরা একটু টাফ হয়ে যাবে। তাই এখনই শরীর সুস্থ থাকতে এত সুন্দর একটা জায়গা মিস করো না। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যখনই যাও কাশ্মীর তখনই ভালো লাগবে। আর একটা কথা, যে ট্রাভেল এজেন্সির পিছনে না ছুটে নিজেরা একটু মাথা খাটিয়ে প্ল্যান করে যাও, ফ্রিলিভাবে ঘুরো, দেখো আরও বেশি মজা পাবে। তাহলে আজকের এই লং ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকটা ইনফরমেশান দেওয়ার ছিল, তার জন্য ভিডিওটা একটু বেশি লং হয়ে গেল। তো নেক্সট ভ্যাকেশানে, মানে পূজা ভ্যাকেশান আর আবার যে আসছে সামার ভ্যাকেশান, সেখানে তোমরা কাশ্মীরের প্ল্যানটা ভাবছো কি না, করছো কি না, সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু হেল্প লাগে বা একটু হেল্পফুল হয়, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও, এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই এরকম ট্রাভেলের উপর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।